হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় পত্র বইয়ের রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিস, বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের পুরো টপিকসটা অনেক মজার সহিত শিখব। ঠিক আছে, তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আমরা স্টার্টিংয়ে বেসিক ক্লাস দেব, তারপর ম্যাথমেটিক্যাল আলোচনা করব। ঠিক আছে, দেখো আমরা স্টার্টিংয়ে শিখব রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যাটা কি। ঠিক আছে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আমরা স্টার্টিং এ কি শিখব বলো দেখি। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলতে তুমি কি বোঝো? ঠিক আছে, তাহলে লেখো, আমি লিখে দিচ্ছি, তাহলে বেশিক্ষণ মনে থাকবে, শোনা কথা খুব কম মনে থাকবে। যে সকল সংখ্যাগুলোকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে বলো দেখি কি বলা হয়েছে এখানে। যে সকল সংখ্যাগুলোকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করা যায়, এই ধরনের সংখ্যাগুলোকে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলা হয়। এক্সাম্পল স্বরূপ তুমি নিতে পারো, দেখো যেমন আমরা নিতে পারি, লাইন টানলাম, দেখো 0 1 2 3 -1 -2 -3। ঠিক আছে, আমরা একটা সংখ্যা রেখা টানলাম, টানে ডান দিকে পজিটিভ মান ইচ্ছা মতো ডট 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 যে কোনো একটা বসাতে পারি, বাম দিকে ইচ্ছা মতো নেগেটিভ মানটা বসাতে পারি। অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে বাস্তব সংখ্যা। বুঝতে পারলে সবাই? এই পর্যায়ে আমরা শিখব বাস্তব সংখ্যার উপসেট সম্পর্কে। দেখো বাস্তব সংখ্যার উপসেট, বাস্তব সংখ্যার উপসেটের মধ্যে এট ফার্স্টে আমরা পাচ্ছি সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। লিখে ফেলো, সেট অফ ন্যাচারাল নাম্বারস, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে বাংলাও লিখে দিলাম, স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কাকে বলে? তোমরা কিন্তু এট ফার্স্ট ক্লাস 9 10 শিখে আসছো, ক্লাস 8 এও মনে হয় সেট আছে, ওখানে শিখে আসছো যে গণনাকারী সকল সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আমরা লিখে দিচ্ছি, গণনাকারী সকল সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যার সেট বলে। ঠিক আছে, যেমন নিতে পারো যে স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়, প্রথম কি দেওয়া আছে? ন্যাচারাল নাম্বার, প্রথম অক্ষর n দেওয়া আছে। স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়, যেমন n ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এরকম লিখতে পারি যে 1 2 3 4 5 ডট 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 চলতেই থাকবে। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে সেট অফ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট। বুঝতে পারলে সবাই? আচ্ছা, এই পর্যায়ে আমরা শিখব, আচ্ছা স্বাভাবিক সংখ্যার সেটের পার্ট আছে, দেখো তো এরকম হতে পারে 0 1 2 3
4 ডট 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 ইনফিনিটি চলতেই পারে, -1 -2 -3 ডট 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 চলতেই পারে মাইনাস ইনফিনিটি। এই পাশে আমরা দিলাম পজিটিভ হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে দেখো এই যে শূন্য থেকে ডান দিকে যে মানটা দেওয়া আছে এই মানটাকে বলা হয় পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার্স। ঠিক আছে, আর শূন্য থেকে বাম দিকে যে মানটা দেওয়া আছে এই মানটাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স। আচ্ছা এখন দেখো কথা দিলাম শূন্য, এই শূন্যকে বলা হয় নিউট্রাল ইন্টিজার, নিরপেক্ষ পূর্ণসংখ্যা, নিউট্রাল ইন্টিজার। ঠিক আছে, নিউট্রাল ইন্টিজার, এই শূন্যকে বলা হয় নিউট্রাল ইন্টিজার, নিরপেক্ষ পূর্ণসংখ্যা, নিরপেক্ষ পূর্ণসংখ্যা। তার মানে তুমি এখান থেকে বুঝতে পারতেছো যে শূন্য থেকে ডান দিকে যে মানগুলো থাকে এই মানগুলোকে পজিটিভ ভ্যালু বলা হয়, আর বাম থেকে শূন্য থেকে বাম দিকে যে তুমি মানটা পাচ্ছ এটা হচ্ছে তুমি নেগেটিভ ভ্যালু পাও। বুঝতে পারলা কি? এটাই। এখন এই যে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার পার্ট আবার হচ্ছে দুইটা, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে অমৌলিক সংখ্যা, অর্থাৎ সেট অফ প্রাইম নাম্বার অ্যান্ড কম্পোজিট নাম্বার। ঠিক আছে, তাহলে চলো আমরা এই পার্টে আসবো এবার। সেট অফ প্রাইম নাম্বার। ঠিক আছে, সেট অফ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট। আচ্ছা তোমরা কিন্তু নরমালি জানো যে মৌলিক সংখ্যার সেট কাকে বলে? এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এই ধরনের সংখ্যাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। আচ্ছা মৌলিক সংখ্যা সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়, যেমন 2 3 5 7 ডট 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 ইত্যাদি। সেট অফ প্রাইম নাম্বার মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলা হয় বা মৌলিক সংখ্যার সেট কাকে বলা হয় বলো দেখি? এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এই ধরনের সংখ্যার সেটকে বলা হবে সেট অফ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার সেট। বুঝতে পারলা সবাই? এবার দেখো এই যে নাম্বার 2 এ আছে কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার অমৌলিক, অমৌলিক সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে অমৌলিক সংখ্যার সেট কাকে বলে? যে সকল সংখ্যাগুলো মৌলিক নয় একে অমৌলিক সংখ্যার সেট বলা হয়। এক্সাম্পল স্বরূপ যেমন দেখো এক্সাম্পল স্বরূপ এরকম হতে পারে যে 2 4 8 9 ডট 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 ইত্যাদি। অর্থাৎ যে সকল সংখ্যাগুলো মৌলিক নয় এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় অমৌলিক সংখ্যার সেট বা সেট অফ কম্পোজিট নাম্বার। ওকে, বুঝতে পারলা সবাই? দেখো এই পর্যায়ে আমরা শিখব সেট অফ ইন্টিজার নাম্বার। দেখো তাহলে কি হবে? সেট অফ ইন্টিজার নাম্বার। ঠিক আছে, পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। তাহলে দেখো তো পূর্ণ সংখ্যার সেট কাকে বলে? আমরা লিখে দিচ্ছি তাহলে বেটার হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সেটকে পূর্ণ সংখ্যার সেট বলা হয়, সেট বলে।
ঠিক আছে, একে জেড দ্বারা প্রকাশ করা হয়, একে জেড দ্বারা, হালকা একটু গাঢ় করে দিব, হ্যাঁ, জেড দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দেখো আমরা জেড ইকুয়াল লিখতে পারি, পূর্ণ সংখ্যাগুলো এরকম হতে পারে যে ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট 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 এরকম হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আবার এরকমও লেখা যেতে পারে যে হতে পারে 0, ±1 2 3 ডট 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 এটা হতে পারে। ঠিক আছে, প্লাস মাইনাস চলতে থাকবে, ডট 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 হতে পারে। ওকে, তাহলে আমরা কি জানি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এদের সেটকে বলা হবে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড ইকুয়াল এরকম হতে পারে, এরকম প্লাস মাইনাস দ্বারাও লেখা যেতে পারে। বুঝতে পারলা সবাই? ওকে, এরপর যে আমরা শিখব সেট অফ রেশিওনাল নাম্বার, মূলদ সংখ্যার সেট। সেট অফ রেশিওনাল নাম্বারস, মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। আচ্ছা, মূলদ সংখ্যার সেট কাকে বলা হয়? আমরা কি জানি, p/q আকারের সকল সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয়, মূলদ সংখ্যার সেট বলে। ঠিক আছে, এক্সাম্পল স্বরূপ দেখো হতে পারে এরকম হাফ, হতে পারে 3/2, 4/5 ডট 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 ইত্যাদি হতে পারে। ওকে, বুঝতে পারলাম? অর্থাৎ p/q আকারে যদি প্রকাশ করা যায় এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। ক্লিয়ার সবাই? এবার দেখো সেট অফ ইররেশনাল নাম্বার, আমরা এখানেই লিখে ফেলবো সেট অফ ইররেশনাল নাম্বারটা কি। করা যায় না এমন সংখ্যা গুলোকে অমূলদ সংখ্যা বলা হয়, অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে, p/q আকারে প্রকাশ করা গেলে তাকে মূলদ সংখ্যা বলা হবে। p/q আকারে প্রকাশ করা যদি যাচ্ছে না তাহলে তাকে বলা হবে অমূলদ সংখ্যার সেট। এক্সাম্পল স্বরূপ হতে পারে, যেমন দেখো হতে পারে √2, √3, √7 ডট 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 ডট। তাহলে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা। ওই যে দেখো ক্লাস 9-10 তোমরা প্রমাণ করে আসছো যে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, এখান থেকে আসছে ওটা। ঠিক আছে, এখানে আরো হতে পারে পাই এবং ইউ হতে পারে অমূলদ সংখ্যার মধ্যে। এই দুটো সংখ্যাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। কথার অর্থ হচ্ছে তুরীয় সংখ্যা, তুরীয় সংখ্যা। ঠিক আছে, পাই এবং ই এই সংখ্যাগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, তুরীয় সংখ্যা বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখবে যদি অমূলদ সংখ্যাকে যদি তুমি দশমিকে প্রকাশ করো তাহলে তা অনাবৃত্ত এবং অসমাপ্ত হবে। আমরা কিন্তু জানি মূলদ সংখ্যা চেয়ে অমূলদ সংখ্যার পরিমাণটা অনেক বেশি, মূলদ সংখ্যার চেয়ে অমূলদ সংখ্যার পার্টটা কিন্তু অনেক বেশি। বুঝতে পারলে এই পর্যন্ত সবাই? আচ্ছা, এখন আমরা কিছু মান নির্ণয়ের টপিকস অঙ্ক করব, তারপর পরম মানযুক্ত পরম মান ছাড়া করব, করার পর আবার বেসিকে আসবো। ঠিক আছে, আসার পর আবার টাইপে অঙ্ক করব, আবার বেসিকে আসবো। ওকে, তাহলে ক্লাসটা তোমার খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আমি বলছি কিন্তু প্রথমেই যে আমরা অনেক মজা করে অঙ্কটা করব। ঠিক আছে, এরপর যে আমরা শিখবো মান নির্ণয় করো। দেখো ঠিক আছে, নাম্বার আমরা শিখবো মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে মান দেওয়া আছে এবং
মডুলাস চিহ্ন দেওয়া আছে বা পরমাণযুক্ত ফাংশন দেওয়া আছে, আমরা কিন্তু জানি মডুলাসের ভিতর যে মান থাকে এই মানটা অলওয়েজ কি হয় বলো দেখি ভাইয়েরা, ধনাত্মক হয়। তাহলে আমরা কি জানি মডুলাস বা পরমাণের ভিতর যে মানটা থাকবে এই মানটা অলওয়েজ কি হবে, ধনাত্মক হবে। তার মানে এই মডুলাসের ভিতরে যদি ধনাত্মক মান থাকে মানটা ধনাত্মক হবে, যদি ঋণাত্মক মান থাকে তাহলে কিন্তু ধনাত্মক হবে। বুঝতে পারলা? তাহলে দেখো আমরা এই কাজটাই করে ফেলবো এখানে। 16 -16 থেকে +3, -16 থেকে 3টা বাদ দাও তো কত হয়, -13 হয়। আচ্ছা -13 মানে কি হবে, +13। আচ্ছা পরে করবো ওটা, আমরা যোগ করে দিলে -5 হয়, যা আছে আমরা তাই রেখে দেব, 7 আর 1 যোগ করলে -8 হয়। বুঝতে পারলা সবাই? এখন দেখো আমরা একটু আগে বলছি যে পরমাণযুক্ত ফাংশন অর্থাৎ মডের ভিতরে যদি কোনো ধনাত্মক মান থাকে ধনাত্মক, ঋণাত্মক থাকলে ধনাত্মক, অর্থাৎ অলওয়েজ পজিটিভ হবে। তাহলে -13 আছে, তাহলে আমরা কি লিখবো, +13। -5 আছে, তাহলে লিখবো +5। আচ্ছা -3 যা আছে তাই -8 হয়ে যাবে। এখন তুমি যোগ বিয়োগ করো, 13 পাশে 18 আর বিয়োগ করলে 10, বিয়োগ করলে 7, অ্যান্সার হবে 7। বুঝতে পারলা সবাই? দেখো তাহলে এটা তুমি কি করবা, 2 থেকে 6 বিয়োগ করলে -4, মডুলাসের ভিতরে -4 মানে +4, এই মাইনাস মানে মাইনাস, 1 থেকে 9 বিয়োগ করলে -8, কিন্তু এখানে মডের ভিতর আছে +8, আমরা এখানে লিখে ফেলবো মডুলাস ক্লোজ। বিয়োগ করে দিলে -4, উঠে দিলে কি হবে, +4। এটা হচ্ছে অ্যান্সার। খুব কঠিন, পারবে না সবাই? ওকে, আমরা এই পর্যায়ে শিখব পরমাণ ব্যতীত প্রকাশ করো। আমরা এই টাইপের অঙ্কগুলো ক্লিক করব, ঠিক আছে? আমরা এই পর্যায়ে শিখব পরমাণ চিহ্ন প্রকাশ করো। দেখো আমরা এই টাইপের অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখো পরমাণযুক্ত ফাংশনটা কি, যদি কোনো অসমতার ভেতর মডুলাস যুক্ত ফাংশন বিদ্যমান থাকে তো এটা পরমাণযুক্ত ফাংশন। তাহলে বলছে পরমাণ ব্যতীত প্রকাশ করো, তার মানে এখানে মডুলাস চিহ্নটা রাখা যাবে না, এটাকে রিমুভ করতে হবে। তাহলে আমরা অবশ্যই ইমপ্লাইজ দ্যাট অথবা বা চিহ্ন ইউজ করব, বা ইউজ করব। তাহলে মডুলাস উঠে গেলে এখানে যে পার্টটা থাকবে তার বিপরীত পার্টটা সামনে চলে আসবে। তাহলে -5 মডুলাস উঠে যাবে, চিহ্ন দেওয়া আছে লেস, আমি লেস দিয়ে দেব, যা আছে তাই, x - 2 লেস হচ্ছে 5। তার মানে মডুলাস উঠে দেওয়ার মাধ্যমটা হচ্ছে এখানে যে চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকবে বিপরীত সামনে আসবে, যে চিহ্ন থাকবে দিবা লেস বা গেটার, বাকিটা যা আছে তাই। ওকে, এখন লক্ষ্য রাখো এখানে কিন্তু -2 দেওয়া আছে, আমাকে শুধু x চলক বিদ্যমানটা রাখতে হবে আর বাকিটা রিমুভ করতে হবে। তাহলে -2 আছে, তাহলে -2 থাকলে -2 এর বিপরীত সংখ্যা কি বলো তো ভাইয়া, +2। তাহলে +2 যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু এটা কাটা যাচ্ছে। তাহলে কিভাবে দেখো, -5 + 2, x - 2 + 2, 5 + 2, দেখো এটা কিন্তু কাটা গেছে, তার মানে শুধু x ই থাকতেছে। এখন তুমি এখন যোগ বিয়োগ করবা নিজের মতো করে, বিয়োগ করলে -3, x যোগ করে দিলে 7 হবে। তাহলে তুমি লিখে ফেলবা নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান। তাহলে -3 লেস x লেস 7, এইটা হচ্ছে আনসার। কারো কি বুঝতে অসুবিধা আছে, পারবে না? দেখো যদি এই ক্ষেত্রে হয় তাহলে বলো দেখি কি করবে তুমি, মডুলাস উঠে গেলে কি করতে হবে, পরমাণ উঠে দিতে গিয়ে বিপরীত চিহ্নটা আমরা আগে দেব, চিহ্ন লেস দেন দেওয়া আছে, লিখে ফেলো লেস দেন 7। আমাদের প্রথমত এট ফার্স্ট কাজ হবে এই যে +3 কে ক্যান্সেল করা, তাই না? তাহলে +3 কে ক্যান্সেল করো, 3 বিপরীত সংখ্যা কি আছে, -3, twice x + 3 -3, 7 -3, যোগ বিয়োগ করো -10, 2x কেটে গেছে, 7 থেকে 3 বিয়োগ করলে 4 আসে। আমাদের কিন্তু শুধু x রাখতে হবে, আসছে কি twice x। তাহলে আমি 2 কেও রিমুভ করব, ইনটু অবস্থায় আছে, তার মানে ওই সংখ্যা দ্বারা ভাগ করে দেব। তাহলে ভাগ করো, -5 x 2, এটা আসে। তো তুমি লিখতে পারো নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান -5 লেস x লেস হচ্ছে 2, এইটাই হবে এটা आंसर। বুঝতে পারলা সবাই, পারবে না? আচ্ছা
এই অঙ্কটা তোমাদের HW থাকবে, সেম ভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে। এটা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। দেখো 1 নম্বর টাইপ গেল। এবার যদি ডিভাইডেড আকারে থাকে তাহলে তুমি কি করবা? দেখো যদি কোনো মান এরকম ডিভাইডেড দেওয়া থাকে এই ক্ষেত্রে তুমি কি করবা? তোমাকে এট ফার্স্ট কল্পনা করতে হবে এই যে ধ্রুবক পদের যে মানটা আছে এর নিচে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তুমি এট ফার্স্ট স্টার্টিংকে ডান দিকে গুণ করে দিবা, আর এই গুণের মতো ডান দিকে গুণ করবা, তারপর বাম দিকে গুণ করবা। কখনোই বামে স্টার্ট গুণ করবা না, ডান দিকে গুণ করবা। গুণটা করে দাও, এককে কত হয়? 1, চিহ্ন যা আছে তাই। 5 দ্বারা এটাকে গুণ করে দিবা, তাহলে 5 3x প্লাস হচ্ছে 1 থাকবে। এটা ইনটু অবস্থায় আছে, তাহলে এই যে ইনটু অবস্থা আছে 5টা আমি যদি অপোজিটে পার করি তাহলে পার করলে ডিভাইডেড হয়ে যাবে। 3x প্লাস 1 যা আছে তাই থাকলো। আচ্ছা এখন এটা আমরা একটু ঘুরে লিখবো। 3x প্লাস 1 চিহ্নের মুখটা এর দিকে আছে, আমি ওই দিকেই রাখবো, খালি এটা ঘুরে দেবো খালি, ঠিক আছে। এখন দেখো এই অঙ্কর প্যাটার্নটা আমাদের আগের অঙ্কর প্যাটার্নের মতোই ছিল কিন্তু, তাই না? তাহলে আমরা এখন কি করব? এই পরম মানটাকে উঠে দিব, পজিটিভ 1/5 আছে, আমরা নেগেটিভ 1/5 করব। এখানে আছে কত? 3x প্লাস 1 লেস ইকুয়াল হচ্ছে 1/5। এখন আমরা 1 কে রিমুভ করব, তাহলে 1 কে রিমুভ করতে হলে এই প্লাস 1 এর বিপরীত মানটা কি হবে? -1 হবে। 3x প্লাস 1 -1 1/5 -1 হবে। আচ্ছা এখন দেখো আমরা এখানে লসাগু করব 5, 5 কে 5 রেখে যোগ করলে -6/5 কেটে গেল, 3x হলো। 5 কে 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4/5 হয়। এটা কিন্তু 3 আছে, তার মানে 3 রাখা যাবে? রাখা যাবে না। আমরা একটু উপর দিকে চলে আসবো, তাহলে আমি 3 দ্বারা ভাগ করে দেব। তাহলে ভাগ করলে কত আসতেছে? দেখো ভাগ করে দিলে 2/5 আসতেছে, -2/5। 3 দ্বারা কেটে দিলে x আসতেছে শুধু। 3 দ্বারা কেটে দিলে তাহলে নিচেই গুণ হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে 4/ কত আসছে? নিচে কত? 3 5 কত আসতেছে? 15 আসতেছে, এটা আসতেছে। আচ্ছা এখন দেখো কোনো অঙ্ক যদি ডিভাইডেড থাকে, ঠিক আছে। আচ্ছা ডিভাইডেডে এটা মান দেওয়া আছে কত? 3x প্লাস 1, 3x প্লাস 1। তাহলে আমরা যদি এটা নাকি 3x প্লাস 1 ইকুয়াল টু 0, 3x ইকুয়াল 1টা পার করে দিলে কি হবে? -1। x যদি রাখি ইনটু থাকলে কি হবে? ভাগ হয়ে যাবে, মাইনাস হচ্ছে 1/3, ঠিক আছে। তাহলে মাইনাস যদি 1/3 আমরা যদি এখানে বসাই মানটা, দেখো তাহলে কি আসতেছে? 1/3 ইনটু x এর মান বসা -1/3, তাহলে মাইনাস আগে দাও 1/3 প্লাস হচ্ছে 1, এটা কেটে গেল, 1/-1 প্লাস 1 থাকলো, তাহলে এটাও কেটে গেল, কিন্তু কেটে গেলে ভাগ করলে কিন্তু মানটা ইনফিনিটি আসতেছে, অসংজ্ঞায়িত মান আসতেছে, আনডিফাইনাইট মান চলে আসছে, তাই না? তার মানে তোমাকে মনে রাখতে হবে এই যে ফাংশন ফ্র্যাকশন ফর্মুলা, নিচে যদি 3x প্লাস 1 যে ফাংশনটা ডিভাইডেড থাকবে এই মানটা কখনোই ইকুয়াল হবে না। এই মানটা কি হবে? নট ইকুয়ালের জন্য সংজ্ঞায়িত হবে, কখনো ইকুয়ালের জন্য সংজ্ঞায়িত হবে না। তাহলে এই মানটা কখনো ইকুয়াল হবে না। আমরা অ্যানসার লেখার সময় এই যে ইকুয়াল মান দেওয়া আছে নিচে, এই ক্ষেত্রে আমরা একটু কাজ করব। কিভাবে? দেখো অতএব নির্ণয় সমাধান, ঠিক আছে। আচ্ছা আমরা প্রথমত এই যে মানটা বসাবো -1/3, তাহলে আমি এখানে বসাবো -1/3 লেস অর ইকুয়াল দেওয়া আছে, তার মানে আমরা এখানে ইকুয়াল, এই যে নট ইকুয়াল তার মানে ইকুয়াল হচ্ছে না, আমি শুধু লেস চিহ্নটা দেব, x বাকিটা যা আছে তাই। অথবা এই যে মানটা বের করছি এটা এবার লাস্টে বসাবো, এখানে যা আছে তাই, -2/5 x লেস অর ইকুয়াল, আমি শুধু কিন্তু লেস দেব। এখন এই মানটা বসাও, মাইনাস হচ্ছে 1/3, এইটা হবে অ্যান্সার। অর্থাৎ এই যে আনডিফাইন্ড যে মানটা আছে এই মানটা একবার প্রথমে বসাতে হবে, একবার লাস্টে বসাতে হবে, এটা দেখে দিতে হবে, এইটা হবে অ্যান্সার। এই ক্ষেত্রে এটা হচ্ছে মূলত যখন অঙ্কটা 1/something ডিভাইডেড আকৃতির মানগুলো থাকতেছে এই ক্ষেত্রে করতে হবে। পারবে না? করেছিল কি? ওকে আচ্ছা এবার দেখো আমরা শিখবো পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। এটা কিন্তু পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করেছিল। এবার আমরা শিখবো পরম মান
চিহ্ন এর সাহায্যে প্রকাশ করো। এবার দেখো পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। আমরা এখানে অঙ্ক দেওয়া আছে 4 লেস এক্স লেস 10, এক্স এর মান 4 থেকে বড় 10 থেকে ছোট, এটা কন্ডিশন দেওয়া আছে। এখান থেকে তোমাকে পরম মান আনতে হবে, অর্থাৎ মডুলাসের যে মানটা আছে ওই মানটা আনতে হবে। এটা করার সময় তোমাকে একটা রুলস অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড টু, সামনে হচ্ছে মাইনাস। তাহলে তোমাকে এটাকে কল্পনা করতে হবে সি, এটাকে কল্পনা করতে হবে ডি। তাহলে তুমি এই রুলসটা অ্যাপ্লাই করে দেখো তো পারো কিনা। তাহলে এটা যদি সি হয় তাহলে আমি 4 লিখবো, যদি ডি হয় আমি 10 লিখবো ডিভাইডেড টু, সামনের মাইনাসটা মাইনাস দিয়ে নেব। এটাকে তুমি যোগ করো, করে 2 দ্বারা ভাগ করো, যোগ করে দিলে কিন্তু 14 আসতেছে, 2 দ্বারা কাটলে 7, সামনে মাইনাস মাইনাস 7। তাহলে মাইনাস 7 এটাকে ক্যালকুলেশন করে নাও, 4 মাইনাস 7 এক্স মাইনাস 7 10 মাইনাস 7। এখন তুমি একটু ক্যালকুলেশন করো, বিয়োগ করে দিলে মাইনাস 3, এক্স মাইনাস 7 বিয়োগ করে দিলে 3 আসবে। আচ্ছা আমরা কিন্তু একটু আগে অঙ্ক করেছি, দেখো তো এক্স মাইনাস 2 লেস দেন ধরো 5, মডুলাস চিহ্ন উঠে গেলে কি হয়েছে, এটা নেগেটিভ মানটা সামনে চলে আসে, তাই আসে না? তাহলে আমি যদি নেগেটিভ মানটা রিমুভ করি, করে আমি মডুলাস চিহ্ন দিতে পারি। তাহলে আমি এই দেখো ফার্স্ট মান এবং লাস্ট মানটা সেম আসছে, প্রথমটা ঋণাত্মক আসছে। তাহলে ঋণাত্মক মানটা আমি যদি উঠে দিই, উঠে দিলে কিন্তু এটাতে মডুলাস আসবে এক্স মাইনাস 7 লেস দেন 3। অতএব নির্ণয় সমাধান এটা হবে অ্যান্সার। নির্ণয় সমাধান কি হবে, এক্স মাইনাস 7 লেস দেন হচ্ছে 3, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলো সবাই? পাবে না? যদি এইরকম দেওয়া থাকে তাহলে কি করবা, ঠিক আছে দেখো। আচ্ছা তাহলে তুমি এটাকে কল্পনা করবা সি, এটাকে কল্পনা করবা কি ডি। তাহলে মাইনাস 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 1 ডিভাইডেড হচ্ছে 2, সি প্লাস ডি ডিভাইডেড 2, তার প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে এখানে আর কি, 7 একে যোগ করলে 8 মাইনাস 8, 2 দ্বারা কাটলে কিন্তু এখানে মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 আসতেছে। তাহলে 4 কে তুমি ক্যালকুলেশন করে ফেলো, 7 প্লাস 4 এক্স প্লাস 4 মাইনাস 1 প্লাস 4 বিয়োগ করে দাও মাইনাস 3 এক্স প্লাস 4 বিয়োগ করে দাও 3। তাহলে তুমি এখন কি করতে পারছো, এই যে দেখো এই মানটা সেম এবং প্রথমটা ঋণাত্মক, উঠে গেলে মডুলাস চলে আসবে। অতএব নির্ণয় সমাধান কি হবে, এক্স প্লাস 4 লেস দেন 3, এটা হচ্ছে অ্যান্সার। পারা যাবে না? করেছিল কি? ওকে আচ্ছা এবার দেখো এটা দেওয়া ছিল সিতে। তাহলে আমরা কি করব বলো দেখি, ভাই এটা বলো, এটাকে সি ধরবো, এটাকে কি ধরবো ডি ধরবো, সি এবং ডি। তাহলে এখন মাইনাস কি হবে, সি প্লাস ডি ডিভাইডেড 2। তাহলে এখন 8 2 10 ক্যালকুলেশন করলে মাইনাস 5 আসতেছে। তুমি 5 কে ক্যালকুলেশন করো, লেস ইকুয়াল এক্স মাইনাস 5 লেস ইকুয়াল 8 মাইনাস 5, তো বিয়োগ করে দিলে মাইনাস 3 এক্স মাইনাস 5 বিয়োগ করলে 3। দেখো তো এই মান আর এই মান সেম, ঋণাত্মক, এটা উঠে গেলে কি হবে, মডুলাস চিহ্ন চলে আসবে লেস 3। অতএব নির্ণয় সমাধান x মাইনাস 5 লেস অর ইকুয়াল 3, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারবে না? আচ্ছা এখন আমরা শিখব পরম মানগুলোকে চিহ্ন ব্যতীত প্রকাশ করো এবং সংখ্যা রেখা দেখাও। এখন আমরা সংখ্যা রেখার মাধ্যমে শিখব এই পর্যায়ে যে টপিকসটা থাকবে। দেখো অসমতাগুলো সমাধান করো ও সংখ্যা রেখা দেখাও। তাহলে তুমি কিভাবে করবা, তাহলে আমাদের পরম মান যুক্ত আছে, পরম মান ছাড়া করতে হবে। তাহলে মডুলাসকে উঠে দাও বা রিমুভ করো, বিপরীত মানটা সামনে চলে আসবে, লেস 3x প্লাস 2 লেস হচ্ছে 7। পজিটিভ 2 আছে, তাহলে কি করতে হবে, নেগেটিভ 2 করতে হবে। তাহলে মাইনাস 7 মাইনাস 2, 3x প্লাস 2 মাইনাস 2, 7 মাইনাস 2 যোগ করলে মাইনাস 9 3x, এখানে কিন্তু শুধু 5 থাকতেছে, 3 আছে, তাহলে এই 3 কে রিমুভ করতে হবে। তাহলে 3 দ্বারা ভাগ করে দাও,
লেস এক্স লেস হচ্ছে 5 বাই কত আছে 3, আমি 3 দ্বারা ভাগ করলে এটা চলে আসবে। তাহলে অতএব নির্ণয় সমাধান -3 লেস এক্স লেস হচ্ছে 5/3। ঠিক আছে, আচ্ছা এখানে যদি সেট চাইতো নির্ণয় সমাধান সেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিতা, যেহেতু সেট চাইনি তার মানে তুমি সেকেন্ড ব্র্যাকেটটা দিবে না। বুঝতে পারলা সবাই? এবার বলছে সংখ্যা রেখা দেখাও। তাহলে এক্স এর মানটা -3 থেকে বড়, 5/3 থেকে ছোট। তাহলে আমরা একটু আঁকে নেব, দেখো আঁকাও। 0 নিলাম, 1 2 3 4, -1 -2 -3 -4। তাহলে এক্স এর মান -3 অপেক্ষা বড়, তাহলে -3 তে আমি আইডেন্টিফাই করি। ঠিক আছে, তাহলে এক্স এর মান -3 থেকে বড়, তাহলে বড় হবে ডান দিকে, ছোট হবে বাম দিকে। আমি ক্যালকুলেশন মান কিন্তু এইদিকে, 5/3 থেকে ছোট। 3 দ্বারা 5 কে যদি ভাগ করো 1 পয়েন্ট সামথিং আসবে, তাহলে 1 পয়েন্ট সামথিং আমি এই পর্যায়ে নিলাম অ্যান্সারটা। হ্যাঁ, এটা একটু আইডেন্টিফাই করে নিলাম। এখান থেকে ছোট, তার মানে বাম দিকে চলে আসবে। তুমি একটু গাঢ় আন্ডারলাইন করবা। যদি এনএসে ইকুয়াল দেওয়া থাকতো, তাহলে এই যে গোল চিহ্নগুলো ছিল এটা কিন্তু ভরাট হয়ে যেত, তাহলে ওটাও গ্রান্টেড মান ছিল। কিন্তু এনএসে ইকুয়াল দেওয়া নাই, তার মানে খোলা থাকবে। ইকুয়াল দেওয়া নাই তার মানে কি থাকবে? খোলা থাকবে। ওকে, এইটা হবে এটার অ্যান্সার। ঠিক আছে, পাবে না? আচ্ছা এখানে দেখো কিভাবে করবা। আমরা কি করব, প্রথমত মাইনাস করব, 2x + 1 করব, তারপর 3 করব। পজিটিভ 1 আছে, তাহলে কি করতে হবে তোমরা তো জানো। তাহলে -3 -1 করবা, 2x + 1 -1 করবা, 3 -1 করবা। এখন দেখো যোগ করে দিলে -4 আসবে, 2x আসবে, বিয়োগ করে দিলে কি আসবে? 2 আসবে। 2 দ্বারা তুমি ভাগ করে দিবা, তাহলে -2 লেস x লেস হচ্ছে 1। নির্ণয় সমাধান যদি সেট চাই সেকেন্ড ব্র্যাকেট দিবা, সমাধান চাইলে এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, অতএব নির্ণয় সমাধান কি হবে? -2 x লেস 1। যদি সংখ্যা রেখা চাই তাহলে কি করবা বলো দেখি? সংখ্যা রেখা আঁকাও। সংখ্যা রেখা এখানে বলছে x এর মান -2 থেকে বড়, 1 থেকে ছোট এমন মানটাকে নিতে হবে। তাহলে আমি টানো 0 -1 -2 1 2 নিলাম। x এর মান -2 থেকে বড়, তাহলে -2 কিন্তু এখানে বড়, ডান দিকে গেলে বড় হয় নেগেটিভ মানটা। 1 থেকে ছোট আমি এখানে নিলাম আইডেন্টিফাই, এখান থেকে ছোট, তার মানে এই পার্টটা হবে তোমার অ্যান্সার। বুঝতে পারলা? তুমি এখানে এই মানটা লিখে রাখতে পারো, -2 লেস x লেস 1, এইটা হচ্ছে এটা অ্যান্সার। পারবা না সবাই? ওকে, দেখো এবার আমরা ব্যবধি সম্পর্কে জানবো, যে ব্যবধি। ঠিক আছে, কতগুলো সংখ্যাকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখাকে ব্যবধি বলে। তুমি যখন সংখ্যা রেখা টানবা তখন কিন্তু এইটা কাজে লাগবে। ঠিক আছে, ব্যবধি দুই প্রকার, যেমন নিতে পারো এরকম, যেমন ঠিক আছে 3 লেস x লেস 4, x এর মানটা 3 থেকে বড়, 5 দেই 5, x এর মান 3 থেকে বড়, 5 থেকে ছোট, এর মধ্যে যে মানটা হবে এটা হবে x এর মান। x এর মানটা 3 থেকে বড়, 5 থেকে ছোট, এমন মানটা হবে গ্রান্টেড মান। যদি তুমি এটাকে আইডেন্টিফাই করো এরকম হচ্ছে, দেখো 0 1 2 3 4 5, তাহলে x এর মান 3 থেকে বড়, আর 3 মানে এটা 3 থেকে বড় ডান দিকে যাবে। ঠিক আছে, 5 থেকে ছোট, 5 এখানে ছোট মানে বাম দিকে, তাহলে এই মানটাই হচ্ছে এখানকার সংখ্যা রেখার গ্রান্টেড মান। বুঝতে পারলা? তাহলে ব্যবধি দুই প্রকার, ব্যবধি মূলত হচ্ছে দুই প্রকার। নাম্বার 1, প্রথমটা হচ্ছে খোলা ব্যবধি,
আচ্ছা, খোলা ব্যবধিকে প্রকাশ করা হয়, দেখো, উল্টো থার্ড ব্র্যাকেট অথবা প্রথম বন্ধনী দ্বারা। নাম্বার 2, বদ্ধ ব্যবধি। আচ্ছা, বদ্ধ ব্যবধিকে প্রকাশ করা হয় তৃতীয় বন্ধনী দ্বারা। ঠিক আছে, দেখো এক্সাম্পল স্বরূপ কি রূপ হতে পারে, যে এক্স গ্রেটার 4, এক্স গ্রেটার অর ইকুয়াল ধরো 3, থাকতে পারে 1 লেস এক্স লেস 4, থাকতে পারে 2 লেস ইকুয়াল এক্স লেস 5, থাকতে পারে 3 লেস এক্স লেস ইকুয়াল হচ্ছে 6। ঠিক আছে, আরেক সময় দেবো না। ঠিক আছে, থাকতে পারে এরকম 2 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমরা এই মানগুলো সংখ্যা রেখাতে কিভাবে বসাবো, কোনটা গ্রান্টেড মান হবে। তাহলে এক্স এর মান 4 থেকে বড় এমন সংখ্যা রেখাটা হতে পারে এরূপ 0 1 2 3 4। 4 থেকে বড়, তাহলে 4 থেকে বড় এখানে। ঠিক আছে, তাহলে বড়, তাহলে ডান দিকের মানটা ইনফিনিটি পর্যন্ত চলছে, এইটুকু কিন্তু গ্রান্টেড মান। এর নিচে কোনো ইকুয়াল আছে? নাই, ইকুয়াল নাই, তার মানে খোলা। খোলা মানে কি বোঝায়? খোলাকে উল্টো অথবা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যেতে পারে। তো আমি এখানে লিখতে পারি, এই মানটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 4 ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। ওকে, 4 ইনফিনিটি, তাহলে 4 থেকে ডান দিকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি তো কখনো আটকানো সম্ভব নয়, এই পাশেও খোলা এই পাশেও খোলা। যদি এরকম দেওয়া থাকে তাহলে কি করবা, 0 1 2 3, এক্স এর মান 3 থেকে বড় বা তার সমান, তাহলে 3 থেকে বড় মানটা নাও ইনফিনিটি পর্যন্ত। তো ডান দিকে এর নিচে একটা ইকুয়াল আছে, তার মানে তুমি এটা বদ্ধ করে দিবা, একটা বল পেন দিয়ে গাঢ় করে দিলাম। আচ্ছা, বদ্ধ মানে কি বোঝায়? তৃতীয় বন্ধনী। তো তুমি এই পাশে কিন্তু থার্ড ব্র্যাকেট চলে আসে, তুমি যদি এখান থেকে মানটা বের করো 3 হবে, এই পাশে ইনফিনিটি, ইনফিনিটিকে তো কখনো আটকানো সম্ভব না, তার মানে এখানে এই পাশে ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট হবে, এই পাশে তৃতীয় বন্ধনী হবে। এখানে মজার বিষয়টা এটা হচ্ছে, কোনো অঙ্কের নিচে যদি লেস অর ইকুয়াল থাকে তাহলে তৃতীয় দিবা, আর যদি না থাকে ফার্স্ট ব্র্যাকেট অথবা উল্টো থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিবা। তাহলে এখানে কি হবে দেখো তো, আমরা যদি টানি 1 4 আসতেছে, 2 5 আসতেছে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, 3 6 আসতেছে দুটাই ফার্স্ট ব্র্যাকেট, অথবা কিন্তু তুমি এটাও ইউজ করতে পারো 3 6 এখানে আছে। তাহলে এখানে কি করতে পারো 2 6 দুটাই তৃতীয় বন্ধনী দিতে পারো, তাই না? দেখো তো টানো তো 0 1 2 3 4 5 6, এটা 2 থেকে বড় বা তার সমান, 2 থেকে বড়, 6 থেকে ছোট বা তার সমান, এটা বদ্ধ করে দাও। তাহলে এখানে বদ্ধ করে দাও এইটুকু মানটা, তাহলে এখানেও থার্ড ব্র্যাকেট থাকতেছে এখানেও থার্ড ব্র্যাকেট থাকতেছে, 2 6 আসতে পারে। তাহলে ব্যবধির গ্রান্টেড মানটা এভাবে তুমি কালেকশন করবা। বুঝতে পারলা সবাই?